أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা গতকাল এবং তার আগের দিন যে পড়াশোনা করছি তার বিস্তারিত একটু আলোচনা করে আসবো, তারপর নতুন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আমার কথা শোনা যায় তো? জি স্যার, ফৌজদারি শোনা যাচ্ছে। কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন ধারা 1। ফৌজদারি কার্যবিধি আইন পরিচিতি এবং কার্যকারিতার সীমা। ধারা 4-এর 1-এর অ্যাডভোকেট। অ্যাডভোকেট বলতে কি বোঝায়? 4-এর 1-এর অ্যাটর্নি জেনারেল। 4-এর 1-এর জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। 4-এর 1-এর অভিযোগ বা চার্জ। 4-এর 1-এর আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা অথবা আমলযোগ্য কেস, যেখানে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 4-এর 1-এর নালিশ। দেওয়ানি আদালতে নালিশকে আর্জি বলা হয়, যা ফৌজদারি আদালতে নালিশ। ধারা 4-এর 1-এর ইনকোয়ারি অথবা অনুসন্ধান। বিচার কার্যক্রম শুরু করার পূর্বে ম্যাজিস্ট্রেট বিষয়টি জানার জন্য, অপরাধের বিষয়টি জানার জন্য এবং বোঝার জন্য যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই ইনকোয়ারি বা অনুসন্ধান। 4-এর 1-এর তদন্ত। কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার অপরাধের ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন, আলামত জব্দ করেন, সাক্ষীর সাক্ষ্য সংগ্রহ করেন ও সন্দেহযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পুলিশ অফিসারের এ কার্যক্রমকে তদন্ত বলে। ধারা 4-এর 1-এর ধারা 4-এর 1-এর আমলের অপরাধ অথবা মামলা অথবা কেস। আমলের অযোগ্য অপরাধ বলতে বোঝায় সেই সকল অপরাধ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না, তাকেই আমলের অযোগ্য অপরাধ অথবা আমলের অযোগ্য মামলা বা কেস বলে। ধারা 4-এর 1-এর মূর্ধন্য অপরাধ। অপরাধ বলতে বোঝায় দেশের প্রচলিত আইনে যা করতে বলা হয়েছে তা না করা এবং যা করতে নিষেধ করা হয়েছে তা করাকেই অপরাধ বলে। ধারা 4-এর 1-এর ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত বোঝায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে থানায় অনুপস্থিতি, অসুস্থতা, ছুটি বা অন্য কোনো কারণে তার কর্তব্য পালন করতে না পারলে তার স্থলে থানায় উপস্থিত অন্য যে কোনো অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। এখানে থানার কোন পদের অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন? কনস্টেবল পদের উপর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অব্যবহৃত পদের নিচের যে কোনো অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। 1-এর থানা। থানা বলতে কি বোঝায় অথবা থানা বলতে আমরা কি বুঝি? থানা বলতে বোঝায় সরকার কর্তৃক সাধারণভাবে
বা বিশেষভাবে থানা বলে ঘোষিত কোনো ঘাঁটি স্থান বা নির্ধারিত কোনো স্থানীয় এলাকাও থানা বোঝায়। ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার। দণ্ডবিধি অপরাধের যে প্রকার কোন অপরাধ আছে, সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। কোনো সমস্যা? তার দন্ত 4-এর 1 দন্ত পাবলিক প্রসিকিউটর দেওয়া লাগবে না স্যার? ও, পাবলিক প্রসিকিউটর বাদ গেছে। হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর গুরুত্বপূর্ণ। 4-এর 1 পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর অবশ্য 492 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনে বিস্তারিত বর্ণনা করা আছে, তখন ইনশাল্লাহ পড়া যাবে, সমস্যা নেই। তাহলে ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার। দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। 5-2, অন্য আইনে বর্ণিত অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে, কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যদি অনুসন্ধান, তদন্ত বা বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে যদি নিজস্ব অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে, অর্থাৎ প্রাধান্য পাবে। ধারা 6, ফৌজদারি আদালতের প্রকারভেদ। ফৌজদারি আদালত 2 প্রকার: দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার: নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক প্রকার বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধারা 9, দায়রা আদালত। সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত স্থাপন করবে এবং একজন দায়রা জজ নিয়োগ করবেন। 9-1, 9-2, সরকারি গেজেট বা বিশেষ আদেশ জারি করে দায়রা আদালত কোন স্থানে বসবে বা কোন কোন স্থানে বসবে তা সরকার নির্দেশ দিতে পারেন। ধারা 9-3 এক বা একাধিক এলাকায় দায়িত্ব পালনের জন্য সংবিধানের 133 দফার শর্তানুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ নিয়োগ করা যায়। তাহলে ধারা 9, দায়রা আদালত। দায়রা আদালত এবং দায়রা আদালতের জজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ধারা 9-1, সরকার দায়রা আদালত স্থাপন করবেন এবং দায়রা জজ নিয়োগ করবেন। ধারা 9-2, দায়রা জজ কোথায় বসবে অথবা কোন কোন স্থানে বসবে তা সরকার নির্ধারণ করবেন। ধারা 9-3 মহামান্য রাষ্ট্রপতি মহোদয় সংবিধানের 133 দফার অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত সদস্যগণের মাঝে থেকে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ নিয়োগ করবেন। ধারা 10, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি, নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন জায়গা থেকে নিয়োগ করা হয় বা কোন মাধ্যমে নিয়োগ করা হয় তার বর্ণনা ধারা 10-এ বর্ণনা করা হয়েছে। ধারা 10-1, প্রতিটি জেলায় এবং মহানগর এলাকায়, এটা জেলাতেও হতে পারে এবং মহানগর এলাকায়ও
হতে পারে। সরকার যেখানে যতজন প্রয়োজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। অর্থাৎ সরকার প্রয়োজন অনুসারে মহানগর এলাকায় এবং জেলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন, এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে যে কোনো একজনকে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। 10-2, সরকার যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তাহলে ধারা 10-1, প্রতিটি জেলা এবং মহানগর এলাকার জন্য যতগুলা অফিসার প্রয়োজন বা যতগুলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন সরকার নিয়োগ করবেন, এবং তাদের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। 10-1, 10-2, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ। 10-4, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হবে সমগ্র জেলায়। 10-5, এই জেলা ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত সদস্যগণের মাঝে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তাহলে ধারা 10-1, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ। 10-2, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ। 10-4, জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমগ্র জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা স্থানীয় এলাকা বা সমগ্র জেলা। ধারা 10-5, সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত সদস্যগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রাষ্ট্রপতি মহোদয় সংবিধানের 113 দফার শর্তানুসারে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে বাজুস সদস্যগণের মধ্যে হতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। তো ধারা 11, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় সংবিধানের 113 দফার শর্তানুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত সদস্যগণের মাঝে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তাহলে ধারা 9, যে দায়রা আদালতে যে দায়রা জজ নিয়োগ করা হয় তাদেরকেও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ হতে হবে, এবং ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে নিয়োগ করা হয় সেখানেও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ হতে হবে। ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় ধারা 12-1, সরকার বিশেষ সময়ে মহানগর এলাকার বাইরে বিশেষ কোনো মামলার বিষয়ে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে। পুলিশ অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলে তিনি যে সকল কার্যক্রম পালন করবেন তার মধ্যে তিনি অপরাধ প্রতিরোধ করবেন, অপরাধীদের অনুসন্ধান করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন, অপরাধীদের গ্রেফতার করবেন, আটক করবেন। এছাড়াও বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে নির্দেশিত যে কোনো দায়িত্ব তিনি পালন করবেন। পুলিশের এএসপি হতে ঊর্ধ্বতন অফিসারগণকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। ধারা 22, মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের নাগরিক, বিদেশি কোনো নাগরিক নয়, এরূপ যে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। তাহলে মফস্বল এলাকার জন্য কোন ধরনের জাস্টিস অব দি পিস নিয়োগ করা হয়, কোন ব্যক্তিকে নিয়োগ করা হয়? তাহলে বাংলাদেশে বসবাসরত স্থানীয়, বিদেশি নয়, এরূপ কোন নাগরিককে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট কোন এলাকার জন্য বা তার স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টে যে সকল বিচারপতি আছেন তারা সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ইহা ছাড়াও বিভিন্ন জেলায়, বিভিন্ন মেট্রো এলাকায় যারা দায়রা জজ ও যুগ্ম বিচারিক ম্যাজিস্ট্রেট গণ আছেন তারা পদাধিকার বলে, যেখানে নিজ নিজ দায়িত্বে আছেন সেই এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিযুক্ত থাকবেন। তাহলে ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস বলতে কি বোঝায়? বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ
সর্বোচ্চ বিচারপতিগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য, তারা নির্দিষ্ট কোনো স্থানীয় এলাকার জন্য নয়। তারা সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকার হলো জাস্টিস অফ দি পিস। এবং দায়রা জজ ও যুগ্ম দায়রা জজগণ নিজ নিজ এখতিয়ারাধীন এলাকার জন্য জাস্টিস অফ দি পিস হিসেবে থাকবেন। ধারা মফস্বলের জন্য জাস্টিস অফ দি পিস। এবং ধারা 28, ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস। ধারা 28 দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার, অর্থাৎ দণ্ডবিধি আইনে যে সকল অপরাধের বর্ণনা করা হয়েছে সেই সকল অপরাধের বিচার কোন কোন আদালতে হতে পারে। ক, হাইকোর্ট বিভাগ। খ, দায়রা আদালত। গ, যে কোনো আদালত। যে আদালত এই সকল অপরাধের বিচার করতে ক্ষমতাপ্রাপ্ত এমন যে কোনো আদালত দণ্ডবিধির অধীনের অপরাধের বিচার করতে পারেন। ধারা 28। ধারা 29 খ, কিশোর অপরাধের বিচার। কিশোর অপরাধের বিচার, কোন কিশোর অপরাধী যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে তাহলে আদালতে হাজিরার তারিখ, তার বয়স যদি 15 বছরের নিচে হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অর্থাৎ কিশোর অপরাধের বিচার কে করতে পারবেন? কোনো কিশোর যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে এবং তাকে যদি আদালতে হাজির করা হয়, হাজিরার তারিখ যদি তার বয়স 15 বছরের নিচে হয় তাহলে তার বিচার করবেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। ধারা 29 খ, ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। 31-1 হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন। অর্থাৎ কোনো অপরাধের বিচারের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ওই অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড যে কোনো প্রকারের দণ্ড প্রদান করতে পারেন। ধারা 31-2 দায়রা আদালত বা দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের অনুমতি নিতে হবে, তাছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। কিন্তু হাইকোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় সেখানে কোনো অনুমতির প্রয়োজন নাই, কোনো অনুমতি ব্যতীতই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। কিন্তু দায়রা আদালত যদি কোনো মৃত্যুদণ্ড দেয় তাহলে সেক্ষেত্রে নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে দায়রা আদালতের যে রায় হবে সে রায় কার্যকর করা যাবে। ধারা 31-3 যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড ও 10 বছরের অধিক নয় এমন যে কোনো দণ্ড প্রদান করতে পারেন, অর্থাৎ 10 বছরের নিচে যে কোনো দণ্ড যুগ্ম দায়রা জজ প্রদান করতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে দণ্ড দিতে পারেন, হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা জজ যে কোনো দণ্ড প্রদান করতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচে যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কোনো কারাদণ্ড দিতে পারেন না। ধারা 35-1 একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। কোনো ব্যক্তি যদি একই মামলায় 2 বা ততোধিক অপরাধে অপরাধী হয় তাহলে বিভিন্ন অপরাধের জন্য আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয় এবং সেই মামলায় যদি তার অপরাধ 2টি হয়, 2 বা ততোধিক হয়, সেক্ষেত্রে আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত যে কোনো শাস্তি দিতে পারবেন।
ধারা 35। ধারা 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। অর্থাৎ যে আসামির বিচার কার্য চলমান এবং রায় প্রদান কার্যক্রম চলমান চলছে, সেই অপরাধী যদি পূর্বেই কারাভোগরত অবস্থায় থাকে, তাহলে রায় প্রদানের ক্ষেত্রে তাকে যে দণ্ড প্রদান করা হবে সেই দণ্ড থেকে তার আগে যে হাজতবাসকাল থাকবে সেই হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-এর কয়ের এক, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো মেয়াদের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড প্রদান করলে আসামি যদি পূর্বে জেল হাজতে থাকে, তাহলে প্রদানকৃত দণ্ড হতে হাজতবাসকাল বাদ দিতে হবে। তাহলে ধারা 35-এ যাকে বলছে, কোনো আসামির অপরাধ যদি মৃত্যুদণ্ড না হয়, সেক্ষেত্রে তার রায় প্রদানকালে যে দণ্ড প্রদান করা হবে সেই দণ্ড হতে তার হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-এর এক, কয়ের এক, ধারা 35-এর কয়ের দুই, আসামিকে যে দণ্ড প্রদান করা হয় তার হাজতবাসকাল যদি বেশি হয়, অর্থাৎ আসামিকে রায় দেওয়া হয়েছে 10 বছর কিন্তু আসামির হাজতবাসকাল হয়েছে 15 বছর, সেক্ষেত্রে আসামিকে অন্য কোনো অপরাধে যদি আটক রাখার প্রয়োজন না হয়, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। এবং তাকে যদি অর্থদণ্ড প্রদান করা হয়, অর্থদণ্ড দণ্ডনীয় করা হয়, তাহলে সে অর্থদণ্ড মওকুফ করে দিতে হবে। তাহলে ধারা 35-এর একে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ব্যতীত কোনো অপরাধ হলে সেক্ষেত্রে তার হাজতবাসকাল বাদ দিতে হবে। এবং ধারা 35-এর কয়ের দুই, আসামিকে যে দণ্ড প্রদান করা হয় সে দণ্ড যদি তার হাজতবাসকাল থেকে কম হয়, অর্থাৎ তার হাজতবাসকাল যদি বেশি হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিতে হবে, যদি অন্য কোনো মামলা বা অপরাধে আটক রাখার প্রয়োজন না হয়। এছাড়াও আসামিকে যদি অর্থদণ্ড দণ্ডনীয় করা হয়, তাহলে সে অর্থদণ্ড মওকুফ করে দিতে হবে। গত 2 দিনের পড়া শেষ, এখন আমরা নতুন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আজকে পড়বো ধারা 42 থেকে, ধারা 42 থেকে 53 পর্যন্ত। আমার কথা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। এটা আগের 2 দিনের মতো কি থেকে যায়? আর একটু বোঝা বিশ্বজিৎ, তোমার কথা আসে না। যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার, কোনো সমস্যা হয় না এই পর্যন্ত। সমস্যা আর কিছু হয় নাই, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। তাহলে ধারা 42, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। আমরা যদি যুক্তিসঙ্গত কোনো সাহায্য জনগণের কাছে দাবি করি, তাহলে জনগণ সেই সাহায্য করতে বাধ্য। সেটা কোন কোন ক্ষেত্রে? ধারা 42-এর ক, কোনো অপরাধীকে গ্রেপ্তার বা অপরাধীর পলায়ন রোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। তাহলে জনগণের কাছে যদি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সাহায্য দাবি করে কোনো অপরাধীকে গ্রেপ্তার বা অপরাধীর পলায়ন রোধ করার জন্য, অর্থাৎ অপরাধী যদি পালিয়ে যেতে চায়, সে অপরাধীকে ধরার জন্য যদি জনগণের কাছে সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। 42-এর খ,
শান্তি ভঙ্গের আশঙ্কা হলে, কোথাও যদি শান্তি ভঙ্গের আশঙ্কা হয় বা সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। তাহলে জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? 42-এর ক, কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য, যদি গ্রেপ্তার করার জন্য জনগণের সাহায্য প্রয়োজন হয় তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। এছাড়াও কোনো অপরাধীর পলায়ন রোধের ক্ষেত্রেও সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। 42-এর ক। 42-এর খ, আইন শৃঙ্খলা যদি কোথাও অবনতি ঘটে বা শান্তি ভঙ্গের যদি কোথাও আশঙ্কা হয় বা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি সাহায্য দাবি করেন তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য থাকবে। যদি প্রশ্ন আসে কোনো সময় জনগণ কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য নয়, তাহলে আমরা বলতে পারবো আসামির ঠিকানা খুঁজে দিতে এবং মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য থাকবে না। অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি সাধারণ জনগণকে কোনো আসামির ঠিকানা খুঁজে দিতে বলে, সেই ক্ষেত্রে যদি কোনো জনগণ আসামির ঠিকানা খুঁজে না দেয় তাহলে কোনো অপরাধ হবে না। এবং পুলিশ অফিসার যদি কোনো মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে বলে সেক্ষেত্রেও জনগণ মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে বাধ্য নয়। তাহলে ধারা 42 আমরা বুঝলাম জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। এক, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং আসামি পলায়ন রোধের ক্ষেত্রে। 42-এর খ, শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে এবং সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি সাহায্য দাবি করেন তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? এক, আসামির ঠিকানা খুঁজে দিতে এবং মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে আসামি জনগণ বাধ্য নয়। এখানে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে নিজে নিজেই খুঁজে বের করতে হবে আসামির ঠিকানা অথবা মামলার সাক্ষ্য। ধারা 43, অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য। এখানে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি জনগণের কাছে সাহায্য চায়, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য থাকবেন। পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে যদি জনগণের সাহায্য দাবি করেন তাহলে জনগণ সেই ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবে। তাহলে 42, পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 43, অন্য কোনো ব্যক্তিকে, পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে জনগণ বাধ্য থাকবে। সেটা কোন ক্ষেত্রে? কোনো আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে। কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট তামিল করার জন্য অথবা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য কোনো সাধারণ জনগণের সাহায্য দাবি করে সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য থাকবে। তাহলে যদি কখনো প্রশ্ন হয় পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, তাহলে উত্তরটা হবে অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট তামিল করার জন্য জনগণের কাছে সাহায্য দাবি করে সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য।